বন্ধুরা, যখন বাংলাদেশের ক্ষমতা স্বয়ং তার নিজের সেনাবাহিনীকে ভয় পেতে শুরু করে এবং ভারত তার ইঙ্গিত বুঝতে পেরে যায়, তখন বুঝে নিন যে ঢাকায় বড় কিছু একটা ফুটছে। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে যে নতুন তোলপাড় শুরু হয়েছে তা শুধু ঢাকায় নয়, নতুন দিল্লি আর বেজিং পর্যন্ত তোলপাড়কে সৃষ্টি করেছে। আজ এই পুরো স্টোরি শুরু থেকে বোঝা যাক, প্রতিটি স্তর খুলে দেওয়া যাক এবং এটাও জেনে নেওয়া যাক ভারতের এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোন নতুন কৌশলগত চাল চলেছে। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি আমাদের গবেষণার কঠোর পরিশ্রমকে সমর্থন করতে চান, তবে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখন সবচেয়ে আগে সেই ঘটনাক্রমটিকে বোঝা যাক যা বাংলাদেশের রাজনীতিতে এই নতুন ঝড় তুলে দিয়েছে। কেননা বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে দুই গোষ্ঠীর মধ্যে স্পষ্ট ফাটল দেখা দিতে শুরু করেছে। একটি গোষ্ঠী হলো তারা যারা ঐতিহ্যগতভাবে পেশাদার সামরিক শৃঙ্খলায় বিশ্বাস করে এবং যে কোনো বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে, আর দ্বিতীয় গোষ্ঠীটি হলো তারা যারা সাম্প্রতিক মাসগুলোতে দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে এবং যাদের সরাসরি ঝুঁকে চরমপন্থী ইসলামী ভাবধারার চীন সমর্থিত নীতির দিকে। এই দ্বিতীয় গোষ্ঠীর সেনাবাহিনীর ভেতরে সেই কর্মকর্তাদের যাদের সাম্প্রতিক দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছে এবং যাদের সম্পর্ক সরাসরি জামাতে ইসলামী বা কট্টরপন্থী ইসলামিক রাজনীতি শাখার সাথে যুক্ত বলে পাওয়া গেছে। এখন এই সংঘাত তখন প্রকাশ্যে চলে আসে যখন সেনাবাহিনীর ভেতরে এক জ্যেষ্ঠ জেনারেল খোলাখুলিভাবে প্রশ্ন তোলেন যে চীন থেকে কেনা অস্ত্রের চুক্তিতে এত স্বচ্ছতার অভাব কেন এবং এই চুক্তির পেছনে কোন কর্মকর্তাদের ব্যক্তিগত লাভ জড়িয়ে আছে। এই বক্তব্যের পর সেনাবাহিনীর ভেতরে তোলপাড় তীব্র হয়ে ওঠে এবং কয়েকদিনের মধ্যেই জেনারেলকে হঠাৎ একটি কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়। এই ঘটনাটি কোনো সাধারণ প্রশাসনিক রদবদল ছিল না, বরং এটিকে সেনাবাহিনীর ভেতরে ক্ষমতা দখলের লড়াইয়ের এক বড় সংকেত হিসেবে দেখা যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই পুরো ঘটনাক্রমের ওপর গভীরভাবে নজর রাখতে শুরু করেছে, কেননা আর মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মকর্তারা তাদের প্রতিবেদনে স্পষ্ট করেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে যে বিভাজন আগামী মাসগুলোতে আরও গভীর হতে পারে এবং এই সংঘাত যদি প্রকাশ্যে আসে তবে তা সরাসরি তার প্রভাব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার উপরও পড়বে। ভারতের জন্য এই পরিস্থিতি একই সাথে হুমকি এবং সুযোগ উভয় রূপেই সামনে এসেছে। হুমকি এই কারণে, যদি বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে চরমপন্থী ভাবাপন্ন গোষ্ঠী পুরোপুরি প্রভাবশালী হয়ে ওঠে তবে সীমান্তে মোতায়েনের সেনাদের মনোভাব আরও ভারত বিরোধী হতে পারে, যার ফলে সীমান্তে উত্তেজনারও বৃদ্ধি পাবে। তবে সুযোগ এই কারণেই যে অভ্যন্তরীণ দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত তার কূটনৈতিক অবস্থান মজবুত করতে পারে। এখান থেকে ভারতের কৌশলের সবচেয়ে আকর্ষণীয় অংশ শুরু হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় মিলে এমন একটি কৌশল তৈরি করেছে যার অধীনে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সেই পেশাদার ও অচরমপন্থী অংশের সাথে নেপথ্যে থেকে যোগাযোগ বাড়াতে শুরু করেছে। আর এটি কোনো সরাসরি হস্তক্ষেপ ছিল না, বরং এটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক প্রক্রিয়া যার অধীনে ভারত সেই সামরিক কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে পুরোপুরি সম্মান করে। তবে একই সাথে ভারত সেই সমস্ত উপাদান সম্পর্কে সতর্ক যারা চীন ও চরমপন্থী শক্তির ইশারায় দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। ভারত এটাও নিশ্চিত করেছে যে এই যোগাযোগ সম্পূর্ণ গোপন থাকে, যাতে এটিকে কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে না দেখা হয়। এটি ভারতের সেই পরিপক্ক কূটনীতির উদাহরণ যা সরাসরি সংঘাত বদলে সূক্ষ্ম আর দীর্ঘমেয়াদী উপায়ে নিজের স্বার্থ রক্ষা করে। এরই মধ্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাক্রম সামনে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় সংক্রান্ত সূত্র অনুযায়ী চীন বাংলাদেশের সেনাবাহিনীতে চরমপন্থী ভাবাপন্ন সেই গোষ্ঠীকে অস্ত্র আর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া শুরু করেছে। চীনের উদ্দেশ্য পরিষ্কার যে সে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে এমন একটি শ্রেণী তৈরি করতে চায় যা পুরোপুরি তার প্রতি অনুগত থাকবে এবং প্রয়োজনে ভারত বিরোধী নীতি এগিয়ে নিয়ে যেতে তাকে সাহায্য করবে। এটি ঠিক সেই কৌশল যা চীন কয়েক দশক আগে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে গ্রহণ করেছিল এবং যার ফলাফল আজ পুরো বিশ্ব দেখছে। ভারতের কৌশলবিদরা সময় থাকতে এই বিপদ টের পেয়ে যান। তারাও বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী যদি পাকিস্তানের সেনাবাহিনীর মতো চীনের কথায় চলতে শুরু করে তবে তা ভারতের পূর্ব সীমান্তের জন্য এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। তাই ভারত তার কৌশলে গতি এনে কিছু অত্যন্ত কঠিন পদক্ষেপকে গ্রহণ করে। প্রথম পদক্ষেপটি ছিল বাংলাদেশের সেই পেশাদার সামরিক গোষ্ঠীকে এই আশ্বাস দেওয়া যে ভবিষ্যতে যদি চরমপন্থী গোষ্ঠী ক্ষমতার ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করার চেষ্টা করে তবে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সম্ভাব্য সমস্ত কূটনৈতিক পদক্ষেপ নেবে। আর এই বার্তাটি অত্যন্ত সাবধানে পৌঁছানো হয়েছিল যাতে এটিকে কোনো সামরিক হুমকি হিসাবে না নিয়ে বরং এক দায়িত্বশীল প্রতিবেশীর উদ্বেগ হিসেবে দেখা হয়।
দ্বিতীয় পদক্ষেপটি ছিল অর্থনীতি ক্ষেত্রে। ভারত এটা নিশ্চিত করেছে বাংলাদেশকে দেওয়া বাণিজ্যিক সুবিধার সীমান্ত পারের সহযোগিতা সেই সমস্ত এলাকা জারি থাকবে যেখানে পেশাদার প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে যে সমস্ত এলাকায় চরমপন্থী প্রভাব পড়েছে সেখানে নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি আর নিয়মকানুন অনেকটাই কঠোর করে দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত চতুর কৌশল ছিল, কারণ এর ফলে বাংলাদেশের ভেতরে এই বার্তা গেছে যারা ভারতের স্বার্থে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তারা সুবিধা পাবে, আর যারা চরমপন্থার পথে হাঁটবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পুরো কৌশলের প্রভাব মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দেখা যেতে শুরু করে। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে সেই পেশাদার অংশটি চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে অভ্যন্তরীণ স্তরে নিজেদের পাকড়াও শক্ত করতে শুরু করে। কেননা কিছু রিপোর্টস অনুযায়ী চরমপন্থী ভাবাপন্ন কিছু জ্যেষ্ঠ কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে, যাকে বিশ্লেষকরা ভারতের এই নেপথ্য কূটনীতির প্রভাব বলেই মনে করছেন। তবে এই পুরো ঘটনায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ভারত যে তার এই কৌশল বুঝে গেছে আর তার বিরুদ্ধে কাজ করছে তা উপলব্ধি করতে চীনের বেশ অনেকটা সময় লেগে গেছে। বেজিং যখন তা বুঝতে পারল ততক্ষণে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে সমীকরণ তো অনেকটাই বদলে গেছে। চীনের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ সে বাংলাদেশের সেনাবাহিনীতে বিনিয়োগ করেছিল তা যেভাবে তারা ভেবেছিল সেইভাবে কিন্তু ফলপ্রসূ হচ্ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত এই পুরো ঘটনাক্রমের ভবিষ্যৎ প্রভাব কী হবে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে এই অভ্যন্তরীণ সংঘাত আগামী মাসগুলোতে আরও তীব্র হতে পারে। বিশেষ করে বাংলাদেশ যদি আগামী সাধারণ নির্বাচন ঘনিয়ে আসে, এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ তারাই নির্ধারণ করবে যে ক্ষমতায় কোন দিকে যাবে। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেছে। একাতীত ভারত চায় না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যাক, কারণ এতে পুরো অঞ্চলে ভুল বার্তা পৌঁছে যাবে। কিন্তু অন্যদিকে ভারত এটাও চায় না চীন সমর্থিত চরমপন্থী শক্তিগুলো বাংলাদেশের সেনাবাহিনীর ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করুক, কারণ এর সরাসরি প্রভাব ভারতের পূর্ব সীমান্তের সুরক্ষায় পড়বে। এই ভারসাম্য বজায় রাখার জন্য ভারত তার কূটনীতিকে অত্যন্ত সূক্ষ্মভাবে এগিয়ে নিয়ে গেছে। ভারতীয় পররাষ্ট্র সেবার জ্যেষ্ঠ কর্মকর্তারা কোনো প্রকাশ্য বক্তব্য ছাড়াই টানা বাংলাদেশের পেশাদার সামরিক ও বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে। এটি সেই কূটনীতি যা শিরোনাম তৈরি করে না, কিন্তু মাটিতে সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়। এই পুরো প্রক্রিয়ায় আরও একটি বিষয় নজর দেওয়ার মতো, যে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে এই সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার এক বড় সময় দেখেছে, এবং এখন সেনাবাহিনীর ভেতরে এই তোলপাড় তাদেরকে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অনেক বাংলাদেশি বিশ্লেষক খোলাখুলিভাবে বলেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি এই সংঘাত একইভাবে চলতে থাকে তবে এর প্রভাব দেশের স্থিতিশীলতার অর্থনীতি উভয়ের উপরই পড়বে। এমন পরিস্থিতির সরাসরি প্রভাব পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতির উপর পড়তে পারে। তাই ভারত এই পুরো ঘটনার উপর অত্যন্ত গভীরভাবে নজর রাখছে। এই কারণেই নতুন দিল্লির প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে আর দীর্ঘমেয়াদী কৌশলের অধীনে ফেলেছে। সামগ্রিকভাবে এই পুরো গল্পটি সেই নতুন ভারতের গল্প, যা প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করেও নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করতে খুব ভালো করেই জানে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে যে সংঘাত চলছে তা কেবল একটা অভ্যন্তরীণ বিষয় নয়, বরং ভারত ও চীনের মধ্যে চলতে থাকা সেই বড় দাবার খেলার একটি অংশ, যেখানে প্রতিটি চাল অত্যন্ত ভেবেচিন্তে ফেলা হচ্ছে। ভারতের কূটনীতিক দলের এই দূরদর্শিতা ধৈর্যশীল কৌশলকে পুরো দেশ মন থেকে শ্রদ্ধা জানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো খবর, যা বেশ গবেষণার পরিশ্রমের পর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বাকি এই পুরো বিষয়তে আপনি কি ভাবছেন কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।